আমরা তোমাদেরকে আজকে দেখাবো যে আসলে ডুয়েটের ইংরেজির যে সিলেবাসটা রয়েছে সেখানে কি কি আছে, এবং ডুয়েট এডমিশনে আসলে তোমরা এখন থেকে কি কি প্রস্তুতি নিতে পারো। ডুয়েট এডমিশন টেস্টের জন্য তোমরা ইংলিশে আসলে কি কি প্রস্তুতি নিতে পারো, সেই বিষয়গুলো হচ্ছে তোমাদেরকে আজকে জানাবো। এছাড়াও তোমাদেরকে আমি ইনফর্ম করব যে আসলে নন ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো রয়েছে সেটা কিভাবে তুমি প্রস্তুতি নিতে পারো, ডিপার্টমেন্টের জন্য তুমি কি করতে পারো। তো ডিপার্টমেন্টের ব্যাপারে আমি যদি কথা বলতে চাই সেটা হচ্ছে তুমি ডুয়েট এডমিশন টেস্টের যে কোনো একটা গাইড, কোচিং অথবা যে রাইটাররা বইগুলো লেখেন ডিপার্টমেন্টের, তাদের কোনো একটা বই তুমি কালেক্ট করতে পারো। বইটা কালেক্ট করে তুমি দেখবা, অথবা ডুয়েটের সিলেবাসটা তুমি কালেক্ট করতে পারো। ডুয়েটের সিলেবাসটা দেওয়া আছে ডিপার্টমেন্টের যারা তোমার বড় ভাইরা বিভিন্ন ক্লাস নিয়ে থাকেন অনলাইনে, দেখবা তারাও আমার মতো করে ডিপার্টমেন্টের তোমার বিভিন্ন ধরনের ভিডিও তারাও শেয়ার করে থাকেন। তো সেই ক্ষেত্রে তুমি জানবা যে আসলে কোন কোন টপিকগুলো ডুয়েট এডমিশন টেস্টে তোমার জন্য ইম্পর্টেন্ট, ডুয়েট এডমিশন টেস্টে এসে থাকে। সেই টপিকগুলো অনুযায়ী তুমি ডুয়েট এডমিশন টেস্টের জন্য এখনই তোমার ডিপার্টমেন্ট পলিটেকনিকের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি নিবে। আমি একটা উদাহরণ দিলে তোমরা আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা ডুয়েট এডমিশন টেস্টে পরীক্ষা দিবা, তোমরা দেখবা পলিটেকনিক থেকেই তোমাদের কিছু সাবজেক্ট আছে, যেমন থার্মোডাইনামিক্স, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এই যে সাবজেক্টগুলো যে রয়েছে রয়েছে তোমরা দেখবা যে ডুয়েট এডমিশন টেস্টের যে গাইডগুলো রয়েছে কোচিং এর, অথবা যারা ব্যক্তিগতভাবে গাইডগুলো লেখেন, তাদের দেখবা যে গাইডে অথবা বইয়ের মধ্যেই তোমার এই সাবজেক্টগুলো রয়েছে, টপিকগুলো রয়েছে। তো তোমরা তোমাদের যে পলিটেকনিকের সাবজেক্ট এখন থেকে যে সাবজেক্টটা, ধরো আমার এই সেমিস্টারে পলিটেকনিকে সে ফর এক্সাম্পল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সাবজেক্টটা আছে পলিটেকনিকে, মনে করো তুমি। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার যে পলিটেকনিকের যে বইটা রয়েছে বা সিলেবাসটা রয়েছে সেটাকে, এবং ডুয়েটের যে গাইডটা রয়েছে সেটাকে একসাথে মার্চ করে তুমি প্রস্তুতি নিবা। তাহলে দেখবা একসাথে তোমার ডুয়েটও হয়ে যাবে, আবার পলিটেকনিকের যে একটা প্রস্তুতি সেটাও তোমার হয়ে যাবে। অর্থাৎ পলিটেকনিকের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি এবং তোমার ডুয়েট এডমিশন টেস্ট, দুইটা প্রস্তুতি তোমার একসাথে হয়ে যাবে। তো তোমরা চাইলে এই কাজটা করতে পারো। আই থিঙ্ক এটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। ওকে, তো আমরা আসি ইংলিশ সিলেবাস নিয়ে। ইংলিশ সিলেবাসে তোমরা যেটা বললাম তোমাদেরকে, টেন্স রয়েছে, টেন্সটার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। টেন্সের মধ্যে আসলে কি কি আছে এখানে লেখা আছে, রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে ভার্বের সঠিক ফর্ম। অর্থাৎ ভার্বের আমরা জানি বিভিন্ন ধরনের ফর্ম থাকে, বি 1 থাকে, বি 2 থাকে, বি 3 থাকে, বি 1 এর সাথে আইএনজি থাকে, 2+V1 থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে বি 1 এর সাথে, মানে বি 1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বোঝায়, এস বা ইএস অথবা আইএস, এই জিনিসগুলা থাকে। তাহলে এখানে রাইট ফর্মস অফ ভার্ব বলতে বুঝি আমরা ভার্বের সঠিক ফর্ম। তুমি কি এখানে বি 1টা ইউজ করবা, নাকি বি 2টা ইউজ করবা, নাকি বি 3, নাকি ভার্বের সাথে আইএনজি, নাকি 2+V1, অথবা ভার্ব প্লাস এস বা ইএস অথবা আইএস, তুমি কোনটা ইউজ করবা? এই জিনিসটা বুঝতে পারাটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, আমি যদি বলি সিম্পল একটা উদাহরণ দেই, ধরো তোমার সাবজেক্ট যদি হি থাকে, সাবজেক্ট হি, তাহলে অবশ্যই তুমি প্লে যে ভার্বটি রয়েছে এটার সাথে অ্যাস দিবা। তাহলে দেখো হি আসার কারণে তুমি প্লে এর সাথে অ্যাস যুক্ত করছো, এটাই হচ্ছে এখানে সঠিক ফর্ম। তারপরে রয়েছে কারেকশন অফ এরর্স, অর্থাৎ আমরা ইংলিশে বিভিন্ন ধরনের ভুল করে থাকি। যেমন বলা হয়ে থাকে উইথ আ ভিউ টু, যদি থাকে পরবর্তীতে যে শব্দটা থাকবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। তুমি যদি আইএনজি যুক্ত না করে, এটা একটা ভুল, এটাকে সঠিক করে লিখতে হবে। তাহলে এই কারেকশন অফ এরর্স তোমার থাকবে। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। আচ্ছা, এই এগ্রিমেন্ট শব্দের দ্বারা আমরা আসলে কি বুঝি? আমরা জানি এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। অর্থাৎ তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দ্বারা বোঝাচ্ছে এই যে সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক, বলে সাবজেক্ট যেমন ভার্ব হবে তেমন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হচ্ছে প্লুরাল। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের একটা রিলেশন থাকবে, ভার্বের সাথে একটা সম্পর্ক থাকবে। এটাকেই বলি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও আমাদেরকে মূলত
জানতে হবে। আচ্ছা, তাহলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কিভাবে কোয়েশ্চেন হয়? যেমন আমরা বলি যে ব্রেড এন্ড বাটার, এই ব্রেড এন্ড বাটার আসলে এখানে ইজ হয়। ব্রেড এন্ড বাটার যদি থাকে কখনো আমরা আর ইউজ করি না, ইজ ইউজ করি। তাহলে এইটা এই যে ব্রেড এন্ড বাটার কারণে ইজ দিলাম, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বলা হচ্ছে ফাংশনাল ইউজ অফ অল কাইন্ডস অফ টেন্স। এই যে আমাদের বিভিন্ন ধরনের টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স, past tense, future tense, present perfect, ইয়া past perfect, তারপর হচ্ছে তোমার past perfect continuous tense। এই যে বিভিন্ন ধরনের টেন্স রয়েছে, এই টেন্স গুলা বুঝতে পারাটাই হচ্ছে ফাংশনাল ইউজ অফ অল কাইন্ডস অফ টেন্স। অর্থাৎ তুমি যদি কখনো ইয়াস্টারডে থাকে, তুমি ইয়াস্টারডে থাকলে অবশ্যই তোমাকে এটা পাস্ট টেন্সে লিখতে হবে, ভার্ব তার বি টু বসাতে হবে। এটা যদি না হয় তাহলে কিন্তু কখনোই এই সেন্টেন্সটা সঠিক হবে না। তাহলে এটা তোমাকে জানতে হবে। তারপরে বলা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্সের গঠন। তার মানে হচ্ছে দেখো আমরা জানি 5 ধরনের সেন্টেন্স রয়েছে। ধরো পরীক্ষা আসলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা কোন ধরনের সেন্টেন্স? তাহলে আমরা জানি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা তোমাকে জানতে হবে। আমি যদি বলি যে তোমাকে ডু হেল্প মি, এটা কোন ধরনের সেন্টেন্স পরীক্ষা আসতে পারে? তাহলে এটা তোমাকে জানতে হবে, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। এছাড়াও ক্লজ রয়েছে। ক্লজ মানে হচ্ছে আমরা বলে থাকি যে যতটি ফাইনাইট ভার্ব ততটি ক্লজ। একটি সেন্টেন্সে যদি 2টি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেই সেন্টেন্সে নর্মালি 2টি ক্লজ হতে পারে। তাহলে এভাবে আমরা ফাইনাইট ভার্বের উপর ডিপেন্ড করে ক্লজ গুলাকে ইউজ করে থাকি। বিভিন্ন ধরনের ক্লজ আছে আমাদের, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল। তো এই জিনিসগুলো থেকে আসতে পারে, হ্যাঁ, এটা কোন ধরনের ক্লজ। ওকে, আচ্ছা। তারপরে চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন। তোমাকে ডিরেকশন মেনশনড ইন ব্র্যাকেটস, এরকম ব্র্যাকেটের মধ্যে তোমাকে ডিরেকশন দেওয়া থাকবে যে ইফ ইউ হেল্প মি, ধরো এরকম থাকলো যে ইফ ইউ স্টাডি আ লট ইউল পাস দ্য এক্সাম। তাহলে দেখো ইফ ইউ স্টাডি আ লট ইউল পাস দ্য এক্সাম, এটাকে বলা হয়ে থাকবে সিম্পল সেন্টেন্স করে, এখানে ব্র্যাকেটে বলে দিবে সিম্পল করো, অথবা বলবে যে কম্পাউন্ড করো। যদি তোমাকে সিম্পল বলে তখন তুমি এটাকে সিম্পল সেন্টেন্স করবা, যদি বলে কম্পাউন্ড, কম্পাউন্ড করবা। তাহলে এটার নামই হচ্ছে টাইপস অফ ক্লজেস। নাম্বারটা একটু ইয়ে করে, এটা মনে হয় বইয়ের নাম্বার হতে পারে। আচ্ছা, তাহলে দেখো টাইপ অফ ক্লজেস এন্ড সেন্টেন্সেস যেটা বললাম। তারপর হচ্ছে আমাদের মেনশনড ইন ব্র্যাকেটস চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ আমাদের এখানে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স যে সেন্টেন্স গুলো রয়েছে, এই সেন্টেন্স গুলো আমাদের আসতে পারে, অথবা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ, এক্সক্লামেটরি। তো এখানে বলে দিবে যে এটাকে এক্সক্লামেটরি করো। এই জিনিসগুলো আমরা হচ্ছে পরীক্ষা আসবে আমাদের, আমরা এগুলো দেখবো। তারপর হচ্ছে বলা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ গিভেন ইন ফোর্স। আচ্ছা, তাহলে দেখো এই কমপ্লিটিং সেন্টেন্স আসলে দুইটা একসময় ছিল না, কিন্তু এখন কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদের অনেক বেশি পরীক্ষা আসে। এই কমপ্লিটিং সেন্টেন্সটা আসে কেন? আসল কথা হচ্ছে ইংরেজিতে যদি কেউ ভালো করতে চায়, ইংরেজিতে যদি কেউ ভালো করতে চায় তাহলে অবশ্যই এই কমপ্লিটিং সেন্টেন্স তাকে ভালো করতে হবে। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে সে যদি দক্ষ হতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সে সে যদি দক্ষ হতে পারে তাহলে সে সেন্ডিং সেন্টেন্সে দক্ষ হতে পারবে। কমপ্লিটিং সেন্টেন্স সে যদি ভালো করতে পারে তাহলে দেখবা যে সে আলটিমেটলি ট্রান্সলেশনে সে ভালো করতে পারবে। কথা বুঝতে পারছি তো? আমরা এই কমপ্লিটিং সেন্টেন্স যে টপিকটি রয়েছে এই টপিকটিও আমাদেরকে পড়তে হবে, আমরা এই টপিকটিতেও অনেক বেশি মনোযোগ দিব। ওকে, তারপরে দেখো কনজাংশনস ইজ, কমপ্লিটিং সেন্টেন্স যদি তুমি ভালো করে পারো, ফ্রেজেস, লিঙ্কিং ওয়ার্ডস, কনজাংশনস এই সবগুলো এর মধ্যেই চলে আসবে। দেন আছে এখানে পার্টস অফ স্পিচ। এখানে বলা হচ্ছে আইডেন্টিফাইং দ্য ইউজেস অফ ডিফারেন্ট টাইপস অফ পার্টস অফ স্পিচ। আমরা জানি দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ, 8 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে। আমি যদি বলি যে দেখো অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, বললাম অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে দেখো এখানে ধরো আন্ডারলাইন করে দিয়ে বললো যে এটাকে নাউন ফর্ম করো অথবা এটার সঠিক ফর্মটা লেখো। তাহলে তোমরা জানো এখানে আসলে ভার্বের আগে যেটা বসে সেটা সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে অবশ্যই নাউন বা প্রনাউন বসে। তাহলে যেহেতু অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না, তখন আমরা এখানে এই যে দেখো এই অনেস্ট টি ওয়াই করে দিব, তখনই আমাদের এটা কি বলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এটা আমাদের সঠিক ফর্মে তখন হয়ে যাবে। অর্থাৎ এটার রাইট যে ইউজটা এখানে তার ফাংশন অনুযায়ী সেটা আমরা এখানে বসাতে পারলাম। অর্থাৎ তুমি সঠিক শব্দের যে সঠিক ব্যবহার সেটা জানো কিনা সেটি মূলত এখানে থাকবে আর কি।
অর্থাৎ আমাদেরকে আইডেন্টিফাইং দ্য ইউজেস অফ ডিফারেন্ট টাইপস অফ পার্সিভ স্পিচ, পার্সিভ স্পিচের যে ইউজগুলো রয়েছে, ব্যবহারগুলো রয়েছে, তার অবস্থান ভেদে, তার প্লেস ভেদে সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপরে দেখো বলছে ইউজ অফ প্রেপোজিশন। প্রেপোজিশন আসলে আমাদেরকে শিখতে হবে, কারণ প্রেপোজিশন না শিখলে আমরা দুইটি শব্দকে কানেক্ট করতে পারবো না। প্রেপোজিশনের মাধ্যমে আমরা বেসিক্যালি একটা সেন্টেন্সকে অনেক বেশি বড় করতে পারি। তো এই প্রেপোজিশন হচ্ছে, এই প্রেপোজিশন থাকে, প্রিপোজিশন মূলত ফিল ইন দ্য গ্যাপস আকারে থাকে, এমসিকিউ আকারেও থাকতে পারে। তার মানে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস থাকলে ধরো এরকম থাকবে, ধরো থাকলো যে হি লিভস ড্যাশ ইন ঢাকা। তাহলে দেখো এখানে যে ফিল ইন দ্য গ্যাপসটা রয়েছে সেটা তোমাকে পূরণ করতে হবে। সরি, এখানে হচ্ছে ইন কথাটা থাকবে না। হি লিভস ড্যাশ, হি লিভস ড্যাশ ঢাকা। তখন তুমি এই ফিল ইন দ্য গ্যাপসে ইন শব্দটাকে বসাবা, হি লিভস ইন ঢাকা। আচ্ছা, অথবা ইউল বি গিভেন ফোর অপশনস, ইউ নিড টু চুজ দ্য রাইট ওয়ান। তোমাকে এই বি সি ডি এভাবে চারটি অপশন দেওয়া থাকবে, এবং চারটি অপশন থেকে যে অপশনটি সঠিক সেটাতে তোমাকে টিক দিবে। ধরো এখানে আছে ইন, এখানে অন, এখানে অ্যাট, এখানে ধরো হচ্ছে আফটার। তাহলে তুমি জানো যেটা সঠিক সেটাতে টিক দিবা। দেন হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। যেমন আমরা যদি বলি ক্যাটস, ক্যাটস মানে তোমরা জানো ক্যাট মানে বিড়াল, ক্যাটস মানে বিড়ালগুলো। ডগস যদি বলি ডগ অর্থ কুকুর, ডগস মানে কুকুরগুলো। কিন্তু তোমাকে যদি বলা হয়ে থাকে ক্যাটস অ্যান্ড ডগস অর্থ কি, অবশ্যই তখন কুকুরগুলো বিড়ালগুলো হয় না, এটার অর্থ হয় আমরা জানি মুষলধারে। তাহলে দেখো এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। এই জিনিসগুলো ডুয়েট পরীক্ষাতে এমসিকিউতে আসতে পারে যে এই শব্দটার ইংলিশে এটার মিনিংটা কি হতে পারে, অথবা আসতে পারে এই ফ্রেজাল ওয়ার্ডটা দিয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করো। তাহলে তোমার সেন্টেন্স মেকিং আসতে পারে, অথবা তোমার এমসিকিউতে আসতে পারে। এছাড়াও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, দেন হচ্ছে আছে আমাদের ভয়েস। এই ভয়েস আসলে ডুয়েটে অনেক বেশি আসতো একটা সময়, এখন মোটামুটি আসে। তবে আগের মতো যে অনেক বেশি মার্কেট আসে সেটা না। তবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের স্টুডেন্ট যারা রয়েছে, তোমাদেরকে ভয়েস শিখতেই হবে। তুমি যদি ভয়েস স্কিল্ড না হও, আলটিমেটলি ডুয়েটে চান্স চান্স পাওয়ার পরে, অথবা তোমার প্র্যাকটিক্যাল লাইফে তুমি এখানে ধরা খাবা। অর্থাৎ তোমাকে ভয়েস শিখতে হবে, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে শিখতে হবে। কেন, তার কারণটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং লাইফে ল্যাবে আমরা যত কাজ করে থাকি সব কিছুই আমাদেরকে প্যাসিভ ভয়েসে লিখতে হয়। আর এই কারণে আমাদেরকে ভয়েস শিখতে হবে। অর্থাৎ তুমি যদি ভয়েসে দক্ষ না হতে পারো, তাহলে কিন্তু কখনোই তুমি ল্যাব রিপোর্টে ভালো করতে পারবে না, ল্যাব ভালো করে লিখতে পারবে না। তাহলে এই ভয়েসটা আমাদেরকে শিখতে হবে, এবং এটা এই কারণে ডুয়েটে মূলত এডমিশন টেস্টে দিয়ে থাকে। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর উচিত এই ভয়েসটা বেশি বেশি দেওয়া। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে স্টুডেন্ট যদি প্যাসিভ না শিখতে পারে, তাহলে কিন্তু আলটিমেটলি তার ল্যাব রিপোর্ট রাইটিংটা সুন্দর হবে না। আচ্ছা, তার মানে এটা আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো উই মাস্ট লার্ন দিস টপিক। ওকে, তারপর হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। ভোকাবুলারি আমাদের 5 থেকে 7 মার্ক এসে থাকে। এখানে সিনোনাইমস এন্টোনাইমস থাকবে, অর্থাৎ আমাদের রিটেনও থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে। ধরো থাকলো অ্যাডভান্টেজ শব্দটির এন্টোনাইম কি, অথবা হচ্ছে তোমার থাকলো ডিসঅ্যাডভান্টেজ শব্দটির সিনোনিম কি। এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা পরীক্ষায় অ্যান্সার করব। ওকে, আচ্ছা, তোমরা কে কোন জায়গা থেকে দেখছো আবারও একটু কমেন্ট করো। ক্লাস কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের কোনো যদি জানার থাকে কোনো টপিক সম্পর্কে সেটাও বলতে পারো। ওভারঅল তোমার ডুয়েট নিয়ে যে থিঙ্কিং, ইউ ক্যান শেয়ার হেয়ার। ওকে, তুমি এখানে কমেন্টে তোমার যে ডুয়েট নিয়ে ড্রিম, তোমার যে ডুয়েট নিয়ে থিঙ্কিং, চিন্তা ভাবনা, তুমি সবকিছু এখানে লিখতে পারো। বাংলাদেশের কে কোন জেলা থেকে এখন দেখছো সেটাও তুমি চাইলে শেয়ার করতে পারো। এবং যদি তোমার অন্যান্য যে সাবজেক্ট গুলো রয়েছে সেটা জানার থাকে, তাহলে সে বিষয়ে তুমি বলতে পারো, কমেন্ট করতে পারো। চেষ্টা করবো তোমাকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ইনফর্ম করার জন্য। ওকে, তো বেসিক্যালি যেহেতু আসলে আমি ইংলিশটা পড়াই, এ কারণে ইংলিশটা নিয়ে কাজ করছি।
ওকে, তাহলে দেখো এখানে বলা হচ্ছে ভার্বাল। ভার্বাল বলতে আসলে এটা আমরা ভার্বের অধ্যায় পড়ে থাকি মূলত। যেমন ধরো জিরান্ট, এই যে ইনফিনিটিভ, পার্টিসিপল, মেইন ভার্ব, এই মডালস, এই জিনিসগুলা। অর্থাৎ তোমাকে পরীক্ষা বলতে পারে যে ওয়াকিং ইন দ্য মর্নিং, এই ওয়াকিং শব্দটি জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল নাকি হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, এরকম অপশনে বলে দিবে। তখন তোমাকে সঠিকটাই টিক দিতে হবে। রিডিং, আসলে রিডিং কম্প্রিহেনশন অনেক বেশি সময়ের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। তো এই কারণে বাংলাদেশের অনেক ভার্সিটিতে রিডিংটা আসে না, তবে রিডিংটা আবার অনেক ভার্সিটিতে আসে। রিডিংটা যদি আসে এটা খুবই সহজ, তোমার 3 থেকে 4 মিনিট লাগবে হয়তো কোয়েশ্চেন গুলো সলভ করতে। আমরা রিডিং প্যাসেজ কিভাবে সলভ করে এটা নিয়ে কোনো একদিন একটা ক্লাস নেব ইনশাল্লাহ। তখন ওই ক্লাসটা তে তোমাদেরকে বলে দিব আসলে কিভাবে কিওয়ার্ডস ফাইন্ড আউট করতে হয়, স্কিমিং, স্কেনিং, এগুলা হচ্ছে কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। দেন হচ্ছে ট্রান্সলেশন, দিস ইজ ভেরি কমন আইটেম। এটা ডুয়েটে অলমোস্ট আসবে না কেন? আমি তো মনে করি ট্রান্সলেশন সবচেয়ে বেশি দেওয়া দরকার। যে মার্ক আসে তার চেয়ে অনেক বেশি বাড়ানো দরকার। তার কারণটা হচ্ছে পুরা ইংলিশে তুমি কি জানো আর কি জানো না এটা ট্রান্সলেশনে বোঝা যায়। তোমার ইংরেজি শেখার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্যই তো হচ্ছে কথা বলা। তুমি যদি একটা বাংলা কথাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি সফল। এই কারণে ট্রান্সলেশনটা অবশ্যই অবশ্যই আমাদেরকে শিখতে হবে। ট্রান্সলেশনটা অবভিয়াসলি আমাদের প্রয়োজন। এই ট্রান্সলেশন ডুয়েট এডমিশন টেস্টে আসে। তবে ট্রান্সলেশন কখনো মুখস্থ করবা না। ট্রান্সলেশন তোমরা বেসিক থেকে শেখার চেষ্টা করবা। কারণ ডুয়েট মুখস্থ বিদ্যার উপরে ডিপেন্ড করে না। ডুয়েটের স্যাররা আলহামদুলিল্লাহ, স্যাররা এই ব্যাপারে, তোমাদের এডমিশনের ব্যাপারে অনেক বেশি সচেতন। স্যাররা এমন ভাবে কোয়েশ্চেন করে যাতে করে স্টুডেন্টরা একদম বেসিক থেকে জিরো থেকে শিখে অ্যান্সার করতে পারে। অর্থাৎ মুখস্থ বিদ্যার উপরে কোনো কিছু কোয়েশ্চেন করে আর তুমি ঠাড়া মুখস্থ করে একদম পরীক্ষার হলে বসবা, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে এখনই আমাদের। অর্থাৎ ডুয়েটের স্যাররা, তারা আই থিঙ্ক আই ক্যান সে দে আর ভেরি স্মার্ট। তারা অনেক সচেতন এই বিষয়ে। এই কারণে কখনো মুখস্থ করা যাবে না। ওকে, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, অর্থাৎ আমরা স্মল লেটার, ক্যাপিটাল লেটার, যেমন আমি যদি বলি যে হি উইল কাম অন মানডে, তাহলে দেখো এই যে মানডের যে এমটা রয়েছে, এই এমটা মূলত হচ্ছে এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার না। তাহলে এটা কখন ক্যাপিটাল হয় এটা তোমাকে জানতে হবে। এখানে ফুল স্টপ হবে এটা তোমাকে জানতে হবে। কখন কোয়েশ্চেন মার্ক হয় সেটা জানতে হবে। কখন এক্সক্লামেটরি সাইন হয় সেটা তোমাকে শিখতে হবে। কখন কমা ইউজ করে, কখন ইনভার্টেড কমা ইউজ করে, কখন কলন ইউজ করে, কখন সেমিকলন ইউজ করে, এই জিনিসগুলাই হচ্ছে এই পাংচুয়েশন থেকে তোমরা শিখতে পারবা। আচ্ছা, তাহলে দেখো ডুয়েটের স্যাররা, আমি ইংলিশ যেহেতু পড়াই আবার বলে ইংলিশের ক্ষেত্রে বলবো, যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্যার রয়েছেন, এবং যেহেতু আমি ননেরও পরীক্ষা দিয়েছি, ডিপার্টমেন্টেও দিয়েছি, অবভিয়াসলি ওই স্যারদেরকেও আমি অনেক কি বলে বলবো যে তারা দে আর হাইলি কোয়ালিফাইড এবং তারা অনেক বেশি সচেতন স্টুডেন্টদের ব্যাপারে। তো ইংলিশ ডিপার্টমেন্টের স্যার যারা রয়েছেন তারা অনেক বেশি সচেতন। স্যাররা যে সিলেবাসটা মেক করেছেন আমি যেটা দেখেছি, এই সিলেবাসটা যদি কেউ খুব ভালো করে শেষ করে, তার ইংলিশের যে জড়তা, অর্থাৎ ইংলিশের যে উইকনেস, সেটা কেটে যাবে। এবং স্পিকিং এর জন্য ইংলিশে যা দরকার সব এই সিলেবাসে আছে। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যা দরকার সব এই সিলেবাসে আছে। তার মানে তোমরা যদি এই সিলেবাসটা কমপ্লিট করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, যেহেতু আমি স্পিকিং এর অসংখ্য স্টুডেন্ট পড়াচ্ছি, ফ্রি হ্যান্ড রাইটিং এর অসংখ্য স্টুডেন্ট পড়াচ্ছি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি কেউ যদি দুইটা সিলেবাসটা কমপ্লিট করতে পারে ইনশাআল্লাহ তার স্পিকিং এবং ফ্রি হ্যান্ড রাইটিং এও অনেকটুকু হেল্প করবে। তার মানে হচ্ছে ইংলিশের এগুলাই মেইন টপিক, এগুলাতে তোমাকে ফোকাস হবে, তাইলে তোমরা অনেক ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ।